শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রথমে কোটা সংস্থার আন্দোলন, পরে বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেষ পর্যন্ত মাত্র 1 ঘন্টা নোটিসে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। সঙ্গে তার বোন শেখ রেহানাকেও নিয়ে যান তিনি। বাংলাদেশ থেকে পালিয়ে সেই থেকেই ভারতে রয়েছেন তিনি। প্রসঙ্গত বিশ্বের অন্য কোনো দেশ কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি। আমেরিকা, ইউরোপের বেশ কয়েকটি দেশে আশ্রয় চাইলেও কিন্তু তা মঞ্জুর হয়নি। প্রসঙ্গত 5ই আগস্ট দেশ ছেড়েছিলেন হাসিনা। 1 মাসেরও বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু ভারতে থাকা শেখ হাসিনার স্ট্যাটাস কি তা নিয়ে কিন্তু এখনো অন্ধকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমনকি বাংলাদেশ এখনো সরকারিভাবে ভারতের কাছে জানতে চায়নি কি পরিচয়ে শেখ হাসিনা ভারতে রয়েছেন, তার স্ট্যাটাসই বা কি। জল্পনা উঠছে তাহলে কি পাকাপাকিভাবে ভারতেই থেকে যাবেন তিনি, তাহলে তাকে ভারতীয় নাগরিকত্ব নিতে হবে। যদিও শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয় মনোভাবও অবাক করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। যদিও এ বিষয়ে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিকে প্রশ্ন ধেয়ে এসেছে। বাংলাদেশ উদ্যোগ নিয়ে কেন এ বিষয়ে ভারতের কাছে জানতে চায়নি। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ বলেন, শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ। আমরা অফিসিয়ালি কিছু জানি না। তাদের পররাষ্ট্রমন্ত্রী যেটুকু বলেছিলেন, তিনি এসেছেন খুব তাড়াতাড়ি, তাকে আমি অফিসিয়ালি কিছু তাদের বলিনি। মোহাম্মদ তৌহিদ তিনি কি বলেছেন শোনাব আপনাদের। দেখুন, সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে, ওই দিনক্ষণ না গুনে। দেখুন, সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে, ওই দিনক্ষণ না গুনে। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়বার পরেই 8ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। আর তারপর তিনি কি মন্তব্য করেছেন শোনাব আপনাদের। কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি। দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করতে। আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কি কাজ মোটামুটি করে গেলে হবে। এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই। যেই কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে, এটা আমরা নিশ্চিত করতে চাই।
এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। বিদেশে অবস্থানরত সকলের কাছে আমার আবেদন, তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন। কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব। সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত। কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেন। শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি, এই ব্যাপারে আমি আমার সর্বশক্তি নিয়োজিত করব। আমাদের দায়িত্ব দেশের সকল মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, কিন্তু আমরা ভাই বোন, আমরা বাবা মা, আমরা কেউ কারো শত্রু না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না, কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, কেউ কারো উপরে, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই। একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার। আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব, এটা আমাদের অন্যতম অগ্রাধিকার। আপনারা জানেন, দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য সৃজনশীল, নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।